আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, অধ্যায়টার নাম হলো জিনতত্ত্ব ও বিবর্তন। তো জিনতত্ত্ব কি আর বিবর্তন কি, সর্বপ্রথম এই বিষয়টি দিয়ে আমরা স্টার্ট করব। পরবর্তীতে ইলাবোরেটলি আমরা বাকি বিষয়গুলো যেগুলো সামনে ধারাবাহিকভাবে আসতে থাকবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো প্রথমত দেখো, এখানে লিখাই আছে যে অধ্যায়ের নাম কি, জিনতত্ত্ব ও বিবর্তন। তো প্রথমত আমার যেটা জানা দরকার সেটা হলো কি, জিনতত্ত্বের সংজ্ঞাটা কি। জিনতত্ত্ব ইংলিশে বলা হয় এটাকে জেনেটিক্স। জিনতত্ত্বের বাংলা আরো একটা পরিভাষা আছে, এটাকে বলা হয় বংশগতিবিদ্যা। তাহলে জিনতত্ত্ব, জেনেটিক্স, বংশগতিবিদ্যা তিনটা একই জিনিস। আচ্ছা, তাহলে প্রথমত দরকার কি এই জিনিসটার সংজ্ঞা, যে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলতে আসলে আমরা কি বুঝছি। সংজ্ঞাটা হলো এরকম: জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি, সঞ্চালন এবং ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিনতত্ত্ব। আবার বলি সংজ্ঞাটা: জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি, সঞ্চালন এবং ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিনতত্ত্ব। আচ্ছা, তাহলে আমি সংজ্ঞাটা এখানে লিখলাম না, অনেক বড় সংজ্ঞা, জাস্ট তোমরা একটু নোট ডাউন করে নিবা। আরেকটা বিষয় কি আছে, বিবর্তন। ইংরেজিতে বলা হয় এটাকে ইভলিউশন। আর এটার সংজ্ঞাটা কিরকম? সংজ্ঞাটা হলো এরকম: কোন জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় সঞ্চারণ, পরিবর্তন এবং অভিযোজনের প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন। আবার বলি এই সংজ্ঞাটা: জীববিজ্ঞানের যে শাখায় না, কোন জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরিবর্তন, সঞ্চারণ এবং অভিযোজনের প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন। তাহলে একটু সংজ্ঞাগুলো একটু তোমরা একটু নোট ডাউন করে নিবা। আমি জাস্ট মুখে মুখে বললাম, কারণ লিখতে একটু সময় বেশি লাগবে। আচ্ছা, তো এখন যেটা দিয়ে শুরু করতে চাই, প্রথমত কথা হলো জিনতত্ত্ব ইংলিশে কি বলা হয় আমি বললাম, সেটা হলো তোমার জেনেটিক্স। জেনেটিক্স তো জেনেটিক্সের শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা মনে রাখবা: বিজ্ঞানী উইলিয়াম বেটসন। বিজ্ঞানী উইলিয়াম বেটসন উনি সর্বপ্রথম এই জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন। এই যে আমাদের অনেক মশা, দাঁড়া ওয়েট। আচ্ছা দেখো, যেখানে ছিলাম আমরা সেখান থেকে আমি বলছি যে জেনেটিক্স এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী উইলিয়াম বেটসন। আচ্ছা, এটা মোটামুটি প্রাথমিকভাবে আমরা বুঝলাম। এটা ছাড়াও আরেকটা বিষয় বলি: যদি প্রশ্ন করা হয় জেনেটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, উত্তর হবে কি? উইলিয়াম বেটসন। কিন্তু যদি প্রশ্ন করা হয় জিনতত্ত্ব বা জেনেটিক্সের জনক কে, তাহলে উত্তর কিন্তু উইলিয়াম বেটসন না। মনে রাখবা, জিনতত্ত্ব বা জেনেটিক্সের জনক কে? তাহলে জিনতত্ত্বের জনক হলো কে? গ্রেগর জোহান মেন্ডেল, মানে মেন্ডেল জনক, বা অনেকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। এটাকে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। জোহান মেন্ডেল, বুঝলা? এবার এই গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে একটু কথা বলি। এই গ্রেগর জোহান মেন্ডেল উনি মেইনলি ছিলেন একজন ধর্মযাজক। ঠিক আছে, ধর্মযাজক। তো উনি তোমার ওনার জীবদ্দশায় 34 প্রকারের মটরশুঁটি গাছ নিয়ে উনি গবেষণা করেছে। কয় প্রকার? 34 প্রকার মটরশুঁটি। এবং কত বছর যাবত? সেটা হলো 7 বছর যাবত। 7 বছর যাবত উনি 34 প্রকারের মটরশুঁটি নিয়ে গবেষণা করে ওনার জিনতত্ত্ব সম্পর্কিত সূত্র দাঁড় করান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তৎকালীন সময়ে তার এই আবিষ্কারকে কেউ আসলে তোয়াক্কা করেনি, এটার কোনো আলাদা মূল্যায়ন করেনি। পরবর্তীতে 3জন বিজ্ঞানী 1900 সালে, তাদের নাম হলো তোমার ব্রিস, কার্ল কারেন্স এবং আরেকজনের নাম হলো তোমার স্টেরমেক। হ্যাঁ, তো এই 3জন বিজ্ঞানী মিলে পুনরায় এই মেন্ডেলের সূত্রটাই আবার আবিষ্কার করেন। জিনতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে তারা মেন্ডেলের সূত্রটাই পুনরায় আবিষ্কার করেন। পরবর্তীতে তাদের মাথায় বোধোদয় হয় যে হয়তো মেন্ডেলের সূত্রটা সঠিক ছিল, এবং পরবর্তীতে আলটিমেটলি উইলিয়াম বেটসন আবারও এটা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে প্রমাণ করেন যে জিনতত্ত্বের সম্পর্কিত মেন্ডেলের যে সূত্রগুলো উনি দিয়ে গেছেন সেগুলো সঠিক ছিল। তো তাহলে 1900 সালে 3জন বিজ্ঞানীর কথা বললাম, যে কারা কারা? ব্রিস, স্টেরমেক আর হলো তোমার আরেকজন কি, কার্ল কারেন্স। এরা 3জন মিলে ওই মেন্ডেলের সূত্রটাই পুনরাবিষ্কার করেন। তো এই কারণে 1900 সালকে বলা হয় জিনতত্ত্বের দ্বিতীয় জন্ম। তাহলে জিনতত্ত্বের দ্বিতীয় জন্ম কত সালে? 1900 সালে দ্বিতীয় জন্ম, বুঝলা? আচ্ছা, এরপরে এই ডিসকাশনটা যদি আমি একটু ফার্দার আগাই, দেখো উনি মেইনলি 1884 সালে মারা যায়। 1884 সাল, এরও প্রায় 16 বছর পর, ঠিক আছে, 16 বছর পর কিন্তু আবার তার এই সূত্রটা সর্বমহলে গৃহীত হয়।
তো এটা হলো তার ব্যর্থতা বলা চলে, মানে ব্যর্থতা না, মানে তৎকালীন সময়ের সীমাবদ্ধতা, যে তার এই যে আবিষ্কার, এই আবিষ্কারকে তারা মূল্যায়ন করতে পারে, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পরবর্তীতে তোমার এই যে তার প্রকৃত যে মূল্যায়নটা সে পায়। তো এর মধ্যে দিয়ে আমাদের মোটামুটি জিন তত্ত্ব সম্পর্কে একটা প্রাথমিক পরিচিতি আমাদের ধারণা হলো। এর পরবর্তীতে আমরা ফার্দার সামনের দিকে অগ্রসর হব। তো যেটা এখন বলবো, দেখো, জিন তত্ত্ব সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমাদেরকে কিছু কিওয়ার্ডস সম্পর্কে ধারণা রাখতে হবে। তো সেই কিওয়ার্ডস গুলো আমি একটু পরিচয় করাই দিই তোমাদেরকে। প্রথমত আমরা জিন তত্ত্ব, জিন জিনিসটা কি সেটা একটু জানি। দেখো, জিন জিন বিষয়টা কি? জিন কিন্তু ওই যে গাছের মধ্যে থাকে, ধরো এরকম যে এটা ধরো একটা গাছ, গাছের ধরো উপরে যে এরকম একটা ভূত, এরকম জিন ভূত না, হ্যাঁ এরকম না, ঠিক আছে? এই জিনটা আসলে একটা বিশেষ জিন। তো এই জিনের পরিচয়টা কি? আমরা জানি যে আমাদের কোষ যেগুলো আছে, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমোজোম থাকে। তো ধরো এরকম, এটা ধরো একটা ক্রোমোজোম, এরকম টাইপের থাকে না ক্রোমোজোম গুলো? তো এই ক্রোমোজোমের মধ্যে তোমার এরকম আবার এটাকে যদি আরো ক্ষুদ্রভাবে, মানে আরো যদি জুম ইন করো, ভিতরে দেখো, তাহলে দেখবে যে এরকম অসংখ্য ডিএনএ থাকে, ঠিক আছে? তার মানে কি ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে। এই যে এক একটা লুপ, এক একটা ফাঁস, এই প্রত্যেকটা মানে এই ডিএনএর প্রত্যেকটা খণ্ড আসলে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না। জীবের বৈশিষ্ট্য মেইনলি নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা, কিন্তু ডিএনএর প্রত্যেকটা খণ্ড মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না। কিছু বিশেষ বিশেষ খণ্ড এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে রিলেটেড, অর্থাৎ ডিএনএর সবগুলো খণ্ডই আসলে জিন না। ডিএনএর যেসব খণ্ড, ধরো এই খণ্ডটা ধরো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলো, এই অংশটা, তাহলে আমরা বলবো যে ডিএনএর এই খণ্ডটা একটা জিন বহন করে। তাহলে সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় জিনের, ডিএনএ খণ্ড যা বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বলা হয় জিন। তাহলে বুঝলা, ধরো এটা এটা একটা জিন, বা ধরো এই যে এরকম ধরতে পারো যে এটা একটা জিন। তার মানে জিন মানে যে কি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ধরো এই জিনটার কারণে একটা উদ্ভিদ লম্বা হচ্ছে, এই মানে এই জিনটার কারণে ধরো একটা উদ্ভিদের বীজ সবুজ কালার হচ্ছে, হলুদ কালার হচ্ছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করছে ডিএনএর যে খণ্ডগুলো, এগুলোকে আমরা বলছি জিন। তাহলে জিন সম্পর্কে একটা ধারণা হলো। এবার দেখো, আমরা ধরো এই এখান থেকেই তো পেলাম ইয়েটা, মানে জিনটা, মানে ডিএনএটা পেলাম ধরো এরকম একটা অংশকে দেখতে গিয়ে, এখানে যেই জুম ইন করার পর এই অংশটা দেখলাম। তো এখানে আমার একটা নতুন শব্দের সাথে পরিচিত হবে, সেটার নাম হলো লোকাস। লোকাস লোকাস জিনিসটা কি? লোকাস জিনিসটার সংজ্ঞা এইভাবে দেওয়া হয়, ক্রোমোজোমের যে অংশে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। ধরো এই ক্রোমোজোম যেহেতু ডিএনএ টিএনএ নিয়ে গঠিত, তার মানে ডিএনএ যেহেতু এরকম বিভিন্ন স্থানে আছে, সুতরাং ডিএনএ এর বিভিন্ন অংশ যেহেতু জিন থাকে, সুতরাং ক্রোমোজোমের বিভিন্ন অংশের মধ্যে জিন থাকতে পারে। ধরো এরকম ক্রোমোজোমের এই অংশে ধরো একটা জিন আছে, তাহলে আমরা বলবো এই ক্রোমোজোমের এই যে অংশটা, এটাই আসলে একটা লোকাস। তাহলে সংজ্ঞাটা কি? ক্রোমোজোমের যে অংশে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। আর জিনটা কি? ডিএনএ এর খণ্ড যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় জিন। তাহলে জিন আর লোকাস এই দুইটা বিষয় সম্পর্কে তোমরা ক্লিয়ার হলো। এবার আরো কয়েকটা বিষয় আমি একটু পড়াই। দেখো, এটা ছাড়াও আর কি কি বিষয় আছে। একটা নাম আছে, নাম হলো অ্যালিল এবং অ্যালিলোমর্ফ। অ্যালিল এবং অ্যালিলোমর্ফ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। দুইটা শব্দ একটু পরিচিত হও। নাম কি? একটা অ্যালিল আর একটা হলো অ্যালিলোমর্ফ। কি কি বললাম? একটা হলো অ্যালিল, এই যে অ্যালিল ও অ্যালিলোমর্ফ। অ্যালিলোমর্ফ অ্যালিলোমর্ফ তার দুইটার মধ্যে তফাৎ কি? প্রথমত এটার ক্ষেত্রে আমার জানতে হবে, ধরো এই দুইটা ক্রোমোজোম অলমোস্ট দেখতে সেম। এই যে তোমার এরকম ক্রোমাটিড যেগুলো আছে, এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা ধরো আরেকটা ক্রোমোজোম, এটা ধরো একটা ক্রোমাটিড, আর এটা ধরো আরেকটা ক্রোমাটিড। ধরে নাও যে এই দুইটা এক্সাক্ট লেন্থ যা আছে একদম এক্সাক্ট সেম। তো এরকম একই টাইপের, মানে দৈর্ঘ্য প্রস্থ যা কিছু চিন্তা করো, প্রায় সেম বৈশিষ্ট্যের, সেম ক্যারেক্টারের এরকম দুইটা ক্রোমোজোমকে বলা হয় পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। তাহলে কি বললাম? সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম, বা ইংলিশে কি বলা হয়? হোমোলোগাস। হোমোলোগাস হোমোলোগাস ক্রোমোজোম কারা? এরকম প্রায় এক্সাক্ট সেম ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তো সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় অ্যালিলের, দুটি সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে, ধরো এটা একটা পজিশন, একদম মানে এর পাশের ক্রোমোজোম যেটা, এটারও প্রায় সেম পজিশনটা হলো এটা, একই পজিশন। তো এইভাবে বলা হয় দুটি হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে, একই লোকাস মানে কি? একই পজিশনে অবস্থিত
জিন যুগল, হ্যাঁ ধরো এখানে জিন আছে, একটা জিন, আমি সংক্ষেপে বর্গীয় জ দিচ্ছি এখানে, এখানে ধরো একটা জিন আছে, জিন যুগলকে পরস্পরের অ্যালিল বলা হয়। তাহলে দুটি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দ্বয়কে পরস্পরের অ্যালিল বলা হয়। বুঝলা? আচ্ছা, অ্যালিল গেল। এবার বলো, মানে এইগুলো সংখ্যাগুলো কিন্তু লিখবে বইয়ের মধ্যে, মানে খাতার মধ্যে। এরপরে কি অ্যালিলোমর্ফ। অ্যালিলোমর্ফ বিষয়টা কি? অ্যালিলোমর্ফ হলো এই যে জিনদ্বয়ের যে একত্রিত যে অবস্থা, ধরো এই দুইটা ক্রোমোজোম ধরো একত্রে বসবাস করছে, হ্যাঁ থাকছে ধরো দুইটা একসাথে, তো এই যে জিনদ্বয়ের একত্রিত ভাবে থাকার যে অবস্থাটা, এটাকে বলা হয় অ্যালিলোমর্ফ। তাহলে পরস্পরের যে সম্পর্ক সেটা হলো অ্যালিল, কিন্তু একত্রে থাকার যেই অবস্থাটা এটাকে বলা হয় কি অ্যালিলোমর্ফ। তাহলে অ্যালিল আর অ্যালিলোমর্ফ সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাওয়ার কথা। আশা করি তোমরা অ্যালিল আর অ্যালিলোমর্ফ সম্পর্কে বুঝলা। এবার দেখো, ধরো একটা উদ্ভিদ লম্বা হয়, তো এই অ্যালিলটার কারণে ধরো, মানে অ্যালিলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই এই মানে বর্ণটা ইউজ করছি। এই অ্যালিলটার কারণে ধরো একটা উদ্ভিদ লম্বা হয়, তাহলে এই অ্যালিলকে বলবো আমরা প্রকট অ্যালিল। আবার ধরো এরকম স্মল লেটারে একটা অ্যালিল, এই অ্যালিলের কারণে একটা উদ্ভিদ খাটো হয়, তাহলে আমরা এটাকে বলবো প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে প্রকট ওই অ্যালিল মানে কি, যেটা মানে যার কারণে লম্বা হবে, আর যেটা প্রচ্ছন্ন অ্যালিল সেটার কারণে কি হবে, খাটো হবে। তাহলে এই বিষয়টা প্রকট অ্যালিল আর প্রচ্ছন্ন অ্যালিল সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো। এবার আমি যে বিষয়টা পড়াবো সেটার নাম হলো জিনোটাইপ এবং ফিনোটাইপ। দেখো, এটা এটা বন্ধ করে এখন আমরা, মানে এটা মুছে দিয়ে এখন আমরা যেটা দেখবো সেটা কি জিনোটাইপ আর ফিনোটাইপ সম্পর্কে। তো জিনোটাইপটা আসলে কি? জিনোটাইপ হলো তোমার জিন যুগলকে প্রেজেন্টেশনের একটা রীতি, হ্যাঁ জিন যুগলকে প্রেজেন্টেশনের একটা রীতি। দেখবা তোমরা যে সময় বই পড়বা, দেখবা এরকম লেখা থাকে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি। এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এই যে রিপ্রেজেন্টেশনের যে একটা রীতি, একটা জীবের জিন যুগলকে প্রকাশ করার যে প্রতীকী রীতি, সেটাকে আমরা বলি আসলে জিনোটাইপ। ঠিক আছে, তাহলে জিন যুগলকে প্রকাশের যে রীতি সেটা আসলে জিনোটাইপ। তো এগুলো হলো একটা জিনোটাইপ। কারণ কি, এটা এটা দিয়ে আমরা একটা উদ্ভিদকে বা একটা প্রাণীকে, এটা দিয়ে আমরা মানে কি বলে নির্দেশ করি, এটা দিয়েও এটা দিয়েও। তো সুতরাং এগুলো হলো জিনোটাইপ। আর ফিনোটাইপ জিনিসটা কি? ফিনোটাইপ হলো বাহ্যিকভাবে প্রকাশিত যে বৈশিষ্ট্য, তাকে বলি আমরা ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাওয়ার কথা। জিনোটাইপ মানে হলো এরকম একটা রিপ্রেজেন্টেশন রীতি, আর ফিনোটাইপ মানে বাহ্যিকভাবে দেখা যে বৈশিষ্ট্য, সেটাই ফিনোটাইপ। ধরো লম্বা হওয়া, এটা একটা ফিনোটাইপ। কারণ কি, লম্বা হওয়ার বৈশিষ্ট্য এটা কিন্তু ভিজিবল, বাইরে থেকে দেখা যায়, তাহলে লম্বা হওয়া এটা একটা ফিনোটাইপ। আবার ধরো একটা বীজের রং সবুজ হওয়া, এটাও একটা জিনোটাইপ, সরি ফিনোটাইপ। কারণ কি, এটা বাহ্যিকভাবে দেখা যায় যে একটা বীজ সবুজ। বা ধরো একটা উদ্ভিদ খাটো, এটা কি, এটা ফিনোটাইপ। এই বৈশিষ্ট্যটা কি, এটা ফিনোটাইপ। তার মানে বৈশিষ্ট্য যেটা বাহ্যিকভাবে দেখা যায় সেটাই ফিনোটাইপ। তাহলে জিনোটাইপটা কি, রিপ্রেজেন্টেশনের রীতি, আর ফিনোটাইপটা হলো এটা বাহ্যিকভাবে আমরা একটা উদ্ভিদকে বা প্রাণীকে যেভাবে দেখি সেটা হলো ফিনোটাইপ। তাহলে এখন একটা বিষয় বলি, দেখো এটা একটা জিনোটাইপ। অনেক সময় দেখবে এটাকে জিনো মানে কি যৌনু বলা হয়। ঠিক আছে, জিনোটাইপ মানে যৌনু বলতে এবার জেনারেশন বোঝায়। আচ্ছা দেখো, তো এরকম এটা ধরো একটা জিনোটাইপ, এটা একটা জিনোটাইপ, এটা একটা জিনোটাইপ। তো দেখো এখানে একটা প্রকট এলিল আছে, এটা একটা প্রচ্ছন্ন এলিল আছে। যার কারণে ধরো একটা মটরশুটি গাছ, হ্যাঁ মটরশুটি গাছের মধ্যে ধরো এই দুইটা এলিল যদি থাকে, তাহলে সেই গাছটা কেমন হয়, মনে রাখবা লম্বা হয়। কারণ কি, এই প্রকট এলিল যেটা, এটা খুব বেশি পাওয়ারফুল হয় বা ডোমিনেন্ট হয়, যার কারণে এই স্মল টি যেটা, সেটা বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়। আলটিমেটলি মটর গাছটা আমার লম্বা হয়। তো এই কারণে এই ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপের যে উদ্ভিদটা, সেটা কেমন হয়, লম্বা হয়। তাহলে এই লম্বা ক্যারেক্টারটা কি, ফিনোটাইপ। আচ্ছা, এরকম দুইটাই যদি ক্যাপিটাল টি হয় তাহলে সেটা কেমন হবে, লম্বা হবে অবশ্যই। আর যদি দুইটাই স্মল টি হয় তাহলে কি হয়, সেটা হয় তোমার খাটো। কারণ কি, এই ক্ষেত্রে এলিল দুইটা প্রচ্ছন্ন, মানে দুইটাই ছোট ছোট, তার মানে কি এটা খাটো হবে। তো দেখো এরকম এলিল দুইটা যদি ভিন্নধর্মী হয়, তাহলে একে আমরা বলি হোমোজাইগাস এলিল। হোমোজাইগাস, সরি 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 হোমো না, হেটারোজাইগাস বলি, হেটারোজাইগাস, হেটারোজাইগাস, হেটারো হেটারোজাইগাস, হেটারোজাইগাস। হেটারোজাইগাসে কি হয়, এলিল দুইটা পরস্পর ভিন্ন হয়। আর হোমোজাইগাসের ক্ষেত্রে সেম হয়। দেখো দুইটাই ক্যাপিটাল অথবা দুইটাই স্মল, তাহলে এটার নাম কি, হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস আর হেটারোজাইগাস বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারলো, হোমোজাইগাস। এবার আসো আরো একটু ফার্দার আমরা আগাই। এরপরে এখন আমরা যেটা পড়বো সেটা কি, প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা তোমরা অলরেডি জানো। ধরো এখানে এরকম চিন্তা করো, এটা তো একটা হেটারোজাইগাস, ক্যাপিটাল টি স্মল টি। তো এই হেটারোজাইগাসে দেখো একটা মানে কি বলে, একটা এই ক্যাপিটাল টি আছে, একটা স্মল টি আছে।
তো এই ক্যাপিটাল টিটা নিশ্চয়ই উদ্ভিদটাকে লম্বা করার পিছনে রিলেটেড, আবার স্মল টিটা কি ওই উদ্ভিদটাকে খাটো করার সাথে রিলেটেড। কিন্তু দেখো ক্যাপিটাল টি স্মল টি এই দুইটা একাধারে অবস্থিত থাকা সত্ত্বেও আমার কিন্তু এরকম এই জিনোটাইপধারী উদ্ভিদটা কিন্তু আলটিমেটলি লম্বা হয়। কারণ কি ক্যাপিটাল টিটা এই ক্ষেত্রে ডমিনেন্ট হয় আর স্মল টিটা রিসেসিভ হয় বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, যার কারণে উদ্ভিদটা আলটিমেটলি লম্বা হয়। তো এই কারণে ক্যাপিটাল টি যেই বৈশিষ্ট্যটা আছে এটাকে আমরা কি বলি, প্রকট বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রকট বৈশিষ্ট্য ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটাই প্রকট বৈশিষ্ট্য, মানে স্মল টি থাকা সত্ত্বেও আলটিমেটলি তো এটা লম্বাই, সুতরাং লম্বা বৈশিষ্ট্যটাই প্রকট, খাটো বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন, যদিও এখানে স্মল টি ছিল। ঠিক আছে, তাহলে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝায় সেই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারলা। এগুলো আসলে কি মানে এগুলো সংজ্ঞাই দেওয়া যায় ডিরেক্ট, তো আমি তোমাদেরকে একটু পরিচয় করা দিচ্ছি আর কি। দেখো এখন আমরা যে বিষয়টা করবো সেটা হলো ক্রস। ঠিক আছে, দুইটা উদ্ভিদের মধ্যে কিরকম ক্রস ঘটে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়ে গেল, এবার আসো আমরা একটু ফার্দার সামনের দিকে আগাই যে নেক্সট কি কি বিষয় আসলে আছে। দেখিতে কতক্ষণ হলো, 17 মিনিট। আচ্ছা দেখি এখন ধরো এরকম একটা উদ্ভিদের, ধরো পুরুষ উদ্ভিদ হলো ক্যাপিটাল টি দিয়ে আমরা এটার জিনোটাইপকে দেখাচ্ছি, আরেকটা ধরো স্মল টি এটা হলো ধরো স্ত্রী। ঠিক আছে, পুরুষকে দেখানোর জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটা বলের মতো মনে করতে পারো, বলটাকে নিক্ষেপ করা হচ্ছে। আর এখানে স্ত্রী বোঝানোর জন্য এরকম ডল বা পুতুলের একটা চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, তো এরকম এই যে জেনারেশনটা এদেরকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, এটা P1 মানে কি, এর হলো অভিভাবক, ঠিক আছে, বা পিতামাতা, এটা প্যারেন্টাল জেনারেশন বলা হয়। P1 মানে কি, প্রথম প্যারেন্টাল জেনারেশন। এবার ধরো এদের মধ্যে ক্রস ঘটলে কি হবে, প্রথম কাজ হলো এখান থেকে জনন কোষ সৃষ্টি হবে, ক্যাপিটাল টি থেকে একটা এখানে জনন কোষ, এখান থেকে আরেকটা জনন কোষ, এরকম রাউন্ড যেই চিহ্নটা দেওয়া হয় এটা দিয়ে বোঝানো হয় জনন কোষ। এরপরে এখান থেকে একটা জনন কোষ সৃষ্টি হবে, এখান থেকে আরেকটা জনন কোষ সৃষ্টি হবে। এবার এদের মধ্যে ক্রস যদি ঘটে তাহলে কিরকম হয়, এরকম হয়, এখান থেকে যাবে এখানে, এখান থেকে যাবে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখানে। দেখো তাহলে কি কি জিনিস তৈরি হবে, এখান থেকে টি ক্যাপিটাল, এখান থেকে স্মল, ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে ক্যাপিটাল, এখান থেকে স্মল, ক্যাপিটাল টি স্মল টি। দেখো সব একই হয়, ক্যাপিটাল টি স্মল টি, লাস্টে কি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো এই যে দুইটা হোমোজাইগাস এর মধ্যে ক্রস, হ্যাঁ এই যে এই দুইটা কিন্তু হোমোজাইগাস, মানে এটা তো হোমোজাইগাস কারণ দুইটাই ক্যাপিটাল, আবার এটাও কিন্তু হোমোজাইগাস। তো এরকম দুইটা হোমোজাইগাসের মধ্যে প্যারেন্টের মধ্যে যদি ক্রস হয় তাহলে প্রথম যেই জেনারেশন বা প্রথম, এটাকে বলা হয় প্রথম অপত্য বংশধর বা প্রথম সন্তান সন্ততি যারা আছে এরা সবাই কেমন হয়, লম্বা হয়। দেখো কারণ সবগুলোর মধ্যে ক্যাপিটাল টি আছে এবং ক্যাপিটাল টিটা ডমিনেট করে, তো এই কারণে এটা এখানে যারা আছে সবাই কি লম্বা। এবার ধরো এদের মধ্যে থেকে দুইটাকে নিয়ে যদি আমরা ক্রস ঘটাই তাহলে এরা কি, এরা আবার প্যারেন্টস হবে। তো তাহলে ধরো এবার এই ক্ষেত্রে আমি P2 ইউজ করছি, কারণ কি আমরা প্যারেন্টস নির্বাচন করব F1 থেকে, এটাকে বলে ফিলিয়াল 1 জেনারেশন বা প্রথম অপত্য বংশধর। তো এরকম ধরো ক্যাপিটাল টি স্মল টি, একটু বইগুলো পড়বা তাহলে আসলে এই পরিভাষাগুলো কি ইউজ করা হচ্ছে, মানে কোন কি কি বলা হচ্ছে সেগুলো একটু ক্লিয়ার হবে। তো এখান থেকে ধরো আবার একটা ক্যাপিটাল টি স্মল টি নিলাম। আচ্ছা এখানে মেইনলি কিন্তু ক্রস করানো হয়েছে, ঠিক আছে, ক্রস চিহ্ন দিলাম। তো দেখো এখান থেকে আবারও জনন কোষ সৃষ্টি হবে ক্যাপিটাল টি, এখান থেকে একটা স্মল টি, এখান থেকে ক্যাপিটাল টি, এখান থেকে কি স্মল টি। তাহলে এদের মধ্যে যদি ক্রস ঘটায় তাহলে কি হয়, এরকম এরকম, তারপরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। দেখো একটু আমি লিখে দিই কি কি হয়, ক্যাপিটাল টি, এটা কি ক্যাপিটাল টি স্মল টি, এটাও কি ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে কি স্মল টি, ঠিক আছে। তো এখানে দেখো কি এই ক্যাপিটাল টি উদ্ভিদটা কেমন, মটরশুটি গাছটা কেমন লম্বা, তাহলে লম্বা আছে একটা। এটা কেমন, এটাও তো লম্বা, এটাও তো লম্বা, তাহলে লম্বা আছে কয়টা, টোটাল 3টা, তাহলে 3টি আছে লম্বা। আর খাটো আছে কয়টা, খাটো আছে একটা, তাহলে খাটো কয়টা, একটা, খাটো একটা। তাহলে আমাদেরকে যদি এখন বলা হয় এই ক্রসিং এ ফিনোটাইপিক অনুপাত কত, ফিনোটাইপিক মানে কি বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত, বাহ্যিক বৈশিষ্ট্য কি কি আছে, একটা লম্বা আর একটা খাটো, তাহলে লম্বা ইস টু খাটোর অনুপাতটা কত হবে, 3:1। তাহলে দেখো এখানে আমরা একটা ক্রস দেখতে পেলাম যে এইভাবে যদি ক্রসিং ঘটে তাহলে এটা কি F2 জেনারেশন, ওইটা যদি F1 জেনারেশন হয় তাহলে এটা F2 জেনারেশন, তাহলে ফিলিয়াল 2 জেনারেশন বা F2 জেনারেশনে আমরা ফিনোটাইপিক অনুপাতটা কত পাই, সেটা হলো 3:1। তাহলে তোমাদেরকে এই যদি বলা হয় যে এরকম ক্রসিং এ F2 জেনারেশনে কি মানে ফিনোটাইপিক অনুপাত কত হয়, সেটা হলো তোমার 3:1। তাহলে মোটামুটি তোমাদের এই সম্পর্কে একটা ধারণা হলো। এবার আমরা দুইটা বিষয় সম্পর্কে একটু পড়ি। দেখো
সেটা হলো একটা হলো টেস্ট ক্রস আর একটা হলো ব্যাক ক্রস। একটু বিষয় দুইটা একটু দেখো, খুবই ইজি, এটা বললেই আমাদের শেষ হয়ে যাবে। তো দেখো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, আমি এখানে লিখি বাম সাইডে, ডান সাইডে একটা কি টেস্ট ক্রস, এটা দেখি আগে। টেস্ট ক্রস, টেস্ট ক্রসটা কি, এই F1 জেনারেশনের যত প্রাণী আছে বা উদ্ভিদ আছে, বা এই F2 জেনারেশন, হ্যাঁ এই যে এটা তো F2 জেনারেশন, F2 জেনারেশনের যত উদ্ভিদ বা প্রাণী আছে, এরা আসলে হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস এটা জাজ করার জন্য বা এটাকে বের করার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটাকে আমরা বলি টেস্ট ক্রস। ঠিক আছে, তাহলে F1 বা F2 জেনারেশনে, F1 বা F2 জেনারেশনে কোন একটা উদ্ভিদ সে কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস এটা যাচাই করার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা হলো টেস্ট ক্রস। কিরকম, ধরো এখান থেকে আমরা ধরে নিলাম যে F1 জেনারেশনে একটা উদ্ভিদ নিলাম, ধরো ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ তাহলে ক্যাপিটাল টি স্মল টি নিলাম, তো এটাকে ইউজ করে যে ক্রসিংটা করবো সেটাই আসলে টেস্ট ক্রস হবে। তাহলে কিভাবে করা হয় মনে রাখবা, টেস্ট ক্রসের সংখ্যাটা এইভাবে দেওয়া হয় যে F1 বা F2 জনুতে বা F1 বা F2 জেনারেশনে কোন একটা উদ্ভিদ হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস সেটা যাচাই করার জন্য মাতৃবংশীয়, মাতৃবংশীয় মানে কি, মাতৃবংশীয় মানে হলো এই যে এই বংশীয়, এই যে এদের মাতা তো এরাই, মাতৃবংশীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ক্রসিং। এই যে দেখো এটা কি প্রচ্ছন্ন না, দুইটাই তো প্রচ্ছন্ন, তাহলে এটার সাথে এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের মাতৃবংশীয়, এই যে মাতা এটা তো মহিলা, মাতৃবংশীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীবের যেই ক্রসিংটা সেটাকেই বলা হয় টেস্ট ক্রস। ঠিক আছে, এটা দিয়ে যেই একটা রেশিও আসে সেই রেশিও দিয়ে তারা জাজ করতে পারে যে এটা হয়তো এই হোমোজাইগাস বা এটা হয়তো হেটারোজাইগাস। তাহলে টেস্ট ক্রস বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। এবার আসে আরেকটা বিষয়, সেটা হলো ব্যাক ক্রস। ব্যাক ক্রস, তো ব্যাক ক্রস বিষয়টা কি, ব্যাক ক্রসের আইডিয়াটা হলো এটা জাস্ট ডিল করে F1 জেনারেশন নিয়ে। ঠিক আছে, F2 জেনারেশন নিয়ে এর কোনো কাজ নাই। ওইটা যেমন F1 F2 দুইটা নিয়ে কাজ করতে, এটা জাস্ট F1 জেনারেশন নিয়ে কাজ করে। তো F1 জেনারেশনে বা F1 জনুতে কোনো একটা উদ্ভিদের সাথে পিতৃ অথবা মাতৃবংশীয় কোনো একটা জীবের যেই ক্রসিং সেটাকে বলা হয় ব্যাক ক্রস। তাহলে কি বুঝলাম, F1 জেনারেশনের একটা উদ্ভিদের নাম কি, মানে জিনোটাইপ কি, ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা, এটার সাথে পিতৃবংশীয় ক্রস মানে ক্যাপিটাল টি অথবা মাতৃবংশীয় হলেও চলবে। ঠিক আছে, মাতৃবংশীয় সাথে ক্রসিংটাকে আমরা ব্যাক ক্রসই বলি। তাহলে ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি আমরা স্মল টিও করি সেটাও কি টেস্ট ক্রস। তাহলে একটা জিনিস দেখো, ব্যাক ক্রসের কিন্তু পরিধিটা বিশাল, এটা এট এ টাইম এটা আছে আবার এটাও আছে, দেখো এটা কিন্তু মিলে গেল ঠিক না, কিন্তু তাও ব্যাক ক্রসের পরিধিটা বেশি কারণ এখানে এক্সট্রা এটা এই জিনিসটা আছে। তাহলে আমরা বলতে পারি সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস। ঠিক আছে, কারণ কি, কারণ এটার পরিধি যেহেতু ব্যাপক সুতরাং সবগুলো এটার আন্ডারে পড়বে, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হলো কি কারণে, এটা দেখো আমরা দুইটা টাইপকেই সে ইনক্লুড করে আর এখানে জাস্ট একটা টাইপ আছে, সুতরাং এটা এইখানে এইভাবে বলা যায় সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস কিনা টেস্ট ক্রস না। তাহলে মোটামুটি তোমাদের একটা ধারণা হলো। আচ্ছা লাস্টলি, আচ্ছা তার আগে আমি এটাকে আবার একটু লিখে দিই, দেখো তাহলে কি বললাম, এই যে ধরো এরকম এটা যদি হয় ব্যাক ক্রস, হ্যাঁ ব্যাক ক্রসের পরিধিটা অনেক বিশাল, ধরো এরকম, এটার মধ্যে একটা অংশব্যাপী জাস্ট কি টেস্ট ক্রস। ঠিক আছে, মানে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না। ক্লিয়ার। এবার সর্বশেষ যেটা বলবো সেটা হলো জিনোম সম্পর্কে। জিনোমটা কি, ধরো একটা উদ্ভিদ বা প্রাণী বা ইন জেনারেল যদি বলি একটা জীবের যেই জনন কোষগুলো আছে, জনন কোষ দুই রকম হয়, শুক্রাণু আর ডিম্বাণু। কোন জীবের জনন কোষে ক্রোমোজোমের ভিতর অবস্থিত জিনগুলোর সমষ্টিকে বলা হয় জিনোম। তাহলে আমি একটু বলি, দেখো কি বললাম, এটা মুছে দিয়ে আমি এখানে লিখি, দেখো এখানে মোছার দরকার নেই। জিনোমটা কি, কোন একটা জীবের জনন কোষ মানে কি শুক্রাণু অথবা ডিম্বাণু, এই যে এটা অথবা এটার ভিতরে অবশ্যই কি আছে তোমার এরকম, মানে কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতরে অবশ্যই ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমের ভিতরে অবশ্যই জিন থাকবে। তাহলে এইভাবে বলা হয় কোন জীবের জনন কোষে ক্রোমোজোমের ভিতর অবস্থিত জিনের সমষ্টিকে বলা হয় কি, জিনোম। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা একটু লিখে নিবে আর লিখে নিয়ে এটা মুখস্থ করবা। ঠিক আছে, এখানে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করছি এগুলো সবগুলো সৃজনশীলের কথা আসতে পারে, সুতরাং সেই হিসাবে সেগুলোকে সংজ্ঞা দেওয়ার মতো করে মুখস্থ করে রাখতে হবে।
তাহলে এতটুকু ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো মেন্ডেলের সূত্র। ঠিক আছে, মেন্ডেলের দুইটা সূত্র আছে, এটা হলো প্রথম সূত্র, আর আরেকটা অবশ্যই দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র না, যেহেতু দুইটা সূত্রই, তাহলে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। তাহলে এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করবো। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত থাকলো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।